এই মুহূর্তে কবির একদম মানসিকভাবে ভেঙে পড়েছে সব দিক দিয়েই। কারণ ওর সুন্দরী স্ত্রী মৌলির আকস্মিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ওর আদর্শ সুখী বিবাহিত জীবনকে একেবারে ছেঁড়াবেড়া করে দিয়ে গেছে। ওকে দেখে মনে হয় যেন ওর নিজের উপর দিয়ে একটা বিশাল ট্রেন চলে গেছে, যার চাকায় একদম পৃষ্ঠ হয়ে গেছে সে। এখন রাতের পর রাত, দিনের পর দিন এই খালি বিশাল বাসায় একা একা পায়চারি আর টিভি ছেড়ে দিয়ে বসে বসে মদ খাওয়া ছাড়া এই মুহূর্তে ওর আর যেন কিচ্ছু করার নেই। পুরো ঘরে ওর নিজের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো প্রাণীর স্পন্দনও সে বোধ করতে পারে না। যদিও একটি বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে একটি বড় পদেই ও চাকরি করে, তারপরও মলির মৃত্যুর পর থেকে সে এই পর্যন্ত 10-12 দিন মাত্র অফিসে গেছে। তাও 3-4 ঘন্টা অফিসে থেকে চলে এসেছে। ওর বস জানে যে ও কীরকম একটা আঘাত পেয়েছে মানসিক দিক থেকে, তাই ওকে একসাথে 2 মাসের একটা ছুটি নিয়ে দেশের বাইরে চলে যেতে বলেছিল। কিন্তু কবির জানে দেশের বাইরে গিয়েও ওর মন কোনোভাবেই ভালো হবে না, বরং দেশে থাকলে পরিচিত মানুষদের সাথে মাঝে মাঝে দেখা হলে হয়তো ওর মন ধীরে ধীরে ভালো হয়ে যাবে। দিনের বেলাটা অন্তত সেই মানুষের সঙ্গে কাটাতে চায়, নইলে এই খালি বাসায় দিনরাত এক করে কাটানো সত্যি অসম্ভব হয়ে পড়বে ওর জন্য। লতিফের স্ত্রী সোহা। লতিফ তার স্ত্রী সোহাকে বলল, আজ কি রান্না করেছো জান? সোহা বলে, হাঁসের মাংসের রোস্ট আর নান রুটি। খাবার দিয়ে দেবো টেবিলে? লতিফ বলল, আমরা খাওয়ার পরেও কি কিছু মাংস রয়ে যাবে, নাকি অল্প করে রান্না করেছো? সোহা বলল, না অল্প না, পুরো একটা হাঁস রান্না করেছি, আমরা কালও খেতে পারবো। কেন, তুমি কি কাউকে দাওয়াত দেওয়ার চেষ্টা করছো? লতিফ বলল, কাউকে না জান। লতিফ একটু চিন্তা করে বলল, আমরা খাওয়ার পরে যেটুকু থাকে তুমি ওটা কবিরের বাসায় গিয়ে ওকে দিয়ে আসলে, আর আমি এই ফাঁকে সব কিছু গুছিয়ে রাখলাম, এরপরে তুমি ফিরলে আমরা ঘুমিয়ে পড়ব। সোহা বলল, হঠাৎ করে কেন এই চিন্তা এলো তোমার মাথায়? সোহা একটু ভ্রু কুঁচকে জানতে চাইল। লতিফ বলল, কবিরের সাথে তোমার অনেকদিন দেখা হয় না, তাই না? সোহা বলল, হ্যাঁ, মলি মারা যাওয়ার পর আর দেখা হয় নাই। লতিফ বলল, সে তো প্রায় 1 মাস হতে চলল। আজ তুমি ওকে দেখলে একদম অবাক হয়ে যাবে। ওর ওজন কমে গেছে, চোখ চুল শরীর যেন একদম ভেঙে পড়েছে। সোহা বলল, কিন্তু তুমি নিজে ওর জন্য খাবার নিয়ে না গিয়ে আমাকে যেতে বলছো কেন? লতিফ বলল, কারণ আমি জানি ও ঠিকমতো খাবার খাচ্ছে না। 2 দিন আগে ওকে জিমে দেখে আমি নিজেও খুব কষ্ট পেয়েছি, ওর একটু ভালো খাওয়া দরকার। সোহা বলল, ঠিক আছে, তুমি নিয়ে যাও খাবারটা। লতিফ বলল, আমার সাথে তো ওর প্রতি সপ্তাহেই দেখা হয়, তোমার সাথে হয় না। আর আমি জানি তুমি মানুষকে কথা দিয়ে বোঝানোর ব্যাপারে বেশ দক্ষ, আর কবিরও তোমাকে বেশ পছন্দ করে। ওকে বিভিন্ন কথা বলে একটু বোঝাতে চেষ্টা করো, ওকে একটু হাসানোর চেষ্টা করো, ওকে কিছু আশাবাচক কথা শুনিয়ে ভালো করতে চেষ্টা করো। আমি জানি তুমি এইসব কাজ করতে পছন্দ করো, তাহলে ও হয়তো একটু নিজের দিকে ফেরার চেষ্টা করবে, ওর মনের কষ্ট কিছুটা লাঘব হবে। সোহা বলল, ওয়ে, আমার মনে হয় তুমি ঠিকই বলেছ, ওকে কিছুটা বিভিন্ন কথা বলে বোঝানোর দরকার, যেন ও নিজের দিকে একটু খেয়াল করে। এভাবে চললে তো ও মানসিক রোগী হয়ে যাবে। লতিফ বলল, ওর সাথে খুব ভালো ব্যবহার করো সোহা, ওকে একটু স্নেহ দেওয়ার চেষ্টা করো। লতিফ বেশ নিচু স্বরে সোহার দিকে না তাকিয়ে কথাটা বলল। সোহা বলল, এটা কি বললে, এর মানে কি? সোহা আবারও স্বামীর দিকে ভ্রু কুঁচকে তাকালো। লতিফ বলল, এর মানে কিছু না জান, কিছু না। আমি বোঝাতে চেয়েছি যে যদিও আমি সামনে নেই, কিন্তু তুমি ওর প্রতি একটু মমতা বা দরদ দেখাতে পিছিয়ে যেও না। ওকে একটু জড়িয়ে ধরো, ওর মাথায় একটু হাত বুলিয়ে দিও, আসার আগে ওর গালে একটা চুমু দিও, যেন ও বুঝতে পারে যে আমরা ওকে খেয়াল করি, যেমন মলি বেঁচে থাকতে আমরা করতাম, ঠিক তেমনই। সোহা তারপরও কিছুটা সন্দেহের দৃষ্টিতেই লতিফের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। সে এখনও বুঝতে পারছে না যে লতিফ কেন ওকে এত রাতে খাবার নিয়ে কবিরের বাসায় যেতে বলছে। কবিরের বাসায় সোহার যাওয়া নিয়ে আর কোনো কথা না বলেই ওরা নীরবে খাওয়া শেষ করলো। খাওয়ার পরে যেটুকু খাবার ছিল সেটুকু সব খালি একটা বাটিতে ঢেলে ফয়েল দিয়ে মুড়িয়ে 2টো নান রুটিও সাথে মুড়িয়ে প্যাকেট করে নিল সোহা। এরপর লতিফকে চুমু দিয়ে বিদায় জানিয়ে সে গাড়ির চাবি হাতে নিয়ে বেরিয়ে গেল।
কবিরের বাসা ওদের বাসা থেকে একদমই দূরে নয়, এই 10 মিনিটের পথ। যেতে যেতে সোহার মনের ভেতর চলল যে কেন লতিফ হঠাৎ করে কবিরকে খাওয়ানোর জন্য এমন উদ্যোগী হয়ে গেল, আর ওকে কেন যেতে বলল। ওর স্বামী যে ওকে কবিরকে একটু জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে স্নেহ দেখাতে বলল, সেটার ভিতরে কথাটা কি সেটা বের করার চেষ্টা চালালো ওর মস্তিষ্কে। লতিফের কথাবার্তা ওর কাছে একটু কেমন যেন বিঘুটে মনে হচ্ছিল আজ। সোহা ওর গাড়ি দাঁড় করিয়ে রাখলো কবিরের বাসার সামনে। যেহেতু কবিরের বাসা দোতলায়, তাই সে লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে উঠে দরজায় কলিং বেল দিল। প্রায় 30 সেকেন্ড কোনো সারা শব্দ না পেয়ে সোহা আবারও বেল টিপল। ভিতরে কিছু নড়াচড়ার শব্দ পেল। এবার সে প্রায় 20 সেকেন্ড পরে দরজা খুলে কিছুটা ফাঁক করে কবির ওর মাথা বের করে উকিয়ে দিল। লতিফ ঠিকই বলেছে, ওকে কবিরকে দেখে চেনাই যাচ্ছে না। সবসময় কবির ওর পোশাক পরিচ্ছন্ন একদম চকচক করেই রাখত, আর ওর চেহারার সেই উজ্জ্বলতা একদম উধাও হয়ে গেছে। মনে হয় অনেক দিন ধরেই কবির সেভ করে না। ওর চুল পুরো উস্কো খুস্কো হয়ে আছে, চোখ দুটো কেমন যেন লাল, গালের চামড়া যেন ঝুলে গেছে। ওর বয়স যেন এক লাফে প্রায় 10 বছর বেড়ে গেছে, এমনই মনে হলো সোহার কাছে। কবির বলল, সোহা কি হয়েছে, এত রাতে তুমি এখানে কেন? কবির যেন ওকে দেখে এক ধাক্কা খেলো। সোহা বলল, তুমি ভিতরে সমাদর করে দেখে নেবে এই আশে দাঁড়িয়ে আছি কবির। সোহা একটা মজা করার গলায় বলল, আমি তোমার জন্য ডিনার নিয়ে এসেছি। কবির বলল, কি, কেন ডিনার কেন? কবির যেন কি বলবে বুঝতে পারছে না, ওর কথা বলতে একটু তোতলাচ্ছে। সোহা বলল, লতিফ বলল যে তুমি নাকি একদম ঠিকমতো খাবার খাচ্ছ না, ও তোমাকে খুব কেয়ার করে জানো তো, তাই সে বলল যে আজ আমি যা রান্না করেছি সেটা তোমার জন্য নিয়ে আসতে। আমি ভিতরে আসতে পারি কবির? কবির বলল, ও সোহা, দেখো আমি কীরকম অভদ্র হয়ে গেছি, তোমাকে দরজায় দাঁড় করিয়ে এভাবে কথা বলছি। এই বলে কবির দরজা খুলে দিল পুরোপুরি। কবির একটা কোয়ার্টার ঢোলা ট্রাউজার আর উপরে একটা হাফ হাতা পাতলা বেগি গেঞ্জি পরে আছে। কি জানি কি করছিল কবির এতক্ষণ। সোহা চোখের দৃষ্টি ওদিক থেকে সরিয়ে ভিতরে ঢুকে সোজা লিভিং রুমে চলে গেল। ওখানে টিভি চলছিল, আর সোফার দিকে তাকিয়ে বুঝতে পারল যে এখানেই এতক্ষণ কবির বসেছিল। সোহা ওই সোফাতেই এক কিনারে গিয়ে বসলো, হাতের প্যাকেটগুলি সামনে কফি টেবিলে সাজিয়ে রাখলো। কবির বলল, সোহা তোমাকে একটা ঠান্ডা বিয়ার দেবো? রুমেতে দুই পাশে দুটো টেবিল ল্যাম্প জ্বলার কারণে কিছুটা আলো আধারি একটা পরিবেশ তৈরি হয়েছিল। সোহা ওর চোখকে সরিয়ে নিতে একটু সময় লাগলো। সোহা বলল, না কবির, আমি আর লতিফ মাত্রই ডিনার করে উঠলাম, এখন কিছু খাবো না। সোফা থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে কবির ওই সোফাতে অন্য কিনারে এসে ওর একটা পা সোফার উপরে উঠিয়ে বসলো। সোহার মনে পড়ে গেল যে ওর বান্ধবী মলি সবসময় ওর কাছে কবিরের সুন্দর নিয়ে গল্প করত। ও বলতো দারুণ সুন্দর একটা জিনিস আছে কবিরের মধ্যে। এভাবে নিজের বান্ধবীকে ও স্বামীর কথা শোনাতো মলি। সোহার এই মুহূর্তে মনে হলো যে মলি বোধহয় একদম মিথ্যা বলতো না। কবির কিভাবে মলিকে আদর করত, ওর সাথে পার্সোনাল সময় কাটাতো, সেই গল্প অনেক সময় মলি ওর বান্ধবীকে শোনাতো। আজ হঠাৎ সেই সব কথা সোহার নতুন করে মনে পড়ে গেল। কবির নিজেকে ঢাকার বা সোহার সামনে প্রকাশ না করার কোনো চেষ্টাই করলো না। এই দেখে সোহা কিছুটা অবাক হলো, মনে মনে বলল, ওর এইরকম মজবুত হওয়ার কারণ নিশ্চয়ই আমি না। ও তো জানিই না যে আমি আসবো। ও কি ওর বেডরুমে কোনো বা কাউকে কিছু আমি এসে পড়ায় ও বাধা পেয়ে এখান থেকে উড়ে চলে এসেছে? এইসব ভাবনাগুলি সোহার মনে বয়ে যেতে লাগলো। সোহা ওর হাতে আনা খাবারের বাটি কবিরের দিকে ঠেলে দিল। কবির সেটার প্যাকেট খুলে খাবারের ঘ্রাণ পেয়ে বলে উঠল, ওয়াও সোহা, ঘ্রাণেই তো পেট ফুরে গেছে আমার, দারুণ সুন্দর ঘ্রাণ বের হচ্ছে তোমার হাতে রান্নার। অনেকদিন এত ভালো করে কোনো খাবার খাইনি আমি। এই বলে কবির উঠে গিয়ে রান্নাঘর থেকে প্লেট নিয়ে এসে সোহার পাশে বসে খেতে শুরু করলো। সোহা বলল, তাড়াতাড়ি খেয়ে নাও কবির, ঠান্ডা হয়ে যাবে। আমি হঠাৎ করে চলে এসে তোমাকে বিরক্ত করলাম না তো? আসলে আমি আসার আগে তোমাকে ফোন করা উচিত ছিল আমার। সোহা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলো। কবির বলল, না সোহা, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে। লতিফের সাথে তো আমার দেখা হয় প্রায়, কিন্তু তোমাকে অনেক দিন দেখি নেই আমি। মনে হয় মলি মারা যাওয়ার পর আর দেখিনি তোমাকে, তাই না? সোহা বলল, না দেখা হয় নাই, কিন্তু লতিফ তোমাকে আমাদের বাসায় আসতে দাওয়াত দিয়েছিল গত
হলিডে, কিন্তু তুমি আসলে না তো। কবির বলল, হ্যাঁ আমি যাইনি। মলি মারা যাওয়ার পর থেকে আমার কোথাও যেতে ইচ্ছে করে না। আমি কেন যেন সমাজ থেকে দূরে সরে গেছি। কোনো মানুষের সাথে কথা বলতে ভালো লাগে না আমার। মনে হয় সবাই কেমন যেন আমাকে করুণের দৃষ্টিতে দেখে। এই করুণের বিদ্রুপের দৃষ্টি আমার একদমই পছন্দ হয় না। সোহা বলল, না কবির, এটা তোমার ভুল ধারণা। কেউ তোমাকে করুণা আর বিদ্রুপের দৃষ্টিতে দেখে না, তোমাকে ভালোবাসে আর বন্ধুত্বের দৃষ্টিতে দেখে। তুমি মনে মনে এসব ধারণা থেকে নিজেকে মুক্ত করো। কোথাও যাও না, কারোর সাথে দেখা করো না, কিভাবে সময় কাটাও তুমি এভাবে একা একা? কবির বলল, সেটাই তো, কিভাবে যে সময় কাটাই। আমি বসে বসে টিভি দেখি, মদ খাই আর নিজেকে নিজেই সান্ত্বনা দিই। কবিরের মুখ থেকে হঠাৎ করে এ ধরনের ব্যক্তিগত কথা শুনে সোহা একদম স্ট্যাচুর মতো স্থির হয়ে গেল। কবির বলল, তুমি তো দেখে ফেলেছ, তাই তোমার কাছে আর লুকালাম না। আজ আমি এখনও পারি নাই, তুমি আসার আগে শেষ চেষ্টাই করছিলাম। কবির খেতে খেতে নিজের দিকে তাকিয়ে নিল। সোহা যেন একটা ধাক্কা খেয়ে পিছিয়ে গেল। কবির যে এভাবে ওর সাথে এরকম কথা বলবে সেটা কোনোদিনও ওর কল্পনাতেই ছিল না। যদিও মলি বেঁচে থাকতে ওরা সবাই মিলে একসাথে গোল হয়ে অনেক রকম কথা বলতো, কিন্তু এইভাবে কবিরের সাথে একা পাশাপাশি বসে কবিরকে ওর নিজের কথা বলতে শুনে সোহার চোখ মুখ লাল হয়ে গেল। কবির খেতে খেতে একবার সোহার দিকে তাকিয়ে বুঝতে পারল ওর মুখ থেকে এসব কথা শুনে বেশ লজ্জা পেয়েছে সোহা। কবির বলল, সরি সোহা, আমি ভেবেছি আমার এই অবস্থা তোমার চোখ এড়িয়ে যায়নি, তাই কারণটা তোমাকে জানানোর প্রয়োজন মনে করেছিলাম। এভাবে আমি কাটাই সারাদিন রাত। মনি আর আমার জীবন খুব দুর্দান্ত ছিল। সেই অভ্যাস থেকে বেরোতে আমার বেশ সময় লাগছে। আগে তো আমরা সপ্তাহে, এখন যদিও আমি সেই সংখ্যা কমিয়ে এনেছি।